দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল একটা সেকশন, যে সেকশনটা হচ্ছে ভয়েস, সেটা আজকে আমরা আলাপ করব। ভয়েস করতে গেলে আবশ্যিকভাবে যে জিনিসগুলো আমাদের লাগে সেই জিনিসগুলো আগে আমি লিখবো, এবং এগুলো তোমরা অবশ্যই খাতায় উঠিয়ে নাও, এবং এগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা, আমার মনে হয় যে আমার ক্লাসটা খুব সহজেই বুঝতে পারবা। এটা হচ্ছে অক্সিলারি ভার্বের চার্ট। অক্সিলারি ভার্ব তোমরা চিনো, জানো। তারপরে আমি যেভাবে লিখে দিলাম সেটা মনে রাখার জন্য তোমাদের সুবিধা হবে। চারটা ভাগে ভাগ করেছি আমি, বি, হ্যাভ, ক্যান, শ্যাল, এবং প্রত্যেকটার মধ্যে কি কি আছে সেগুলো লিখে দিয়েছি। এবার এগুলো লিখে নাও। বি ভার্বের ব্যবহারটা আমি আবার এখানে একটু দেখাতে চাই ভয়েসের ক্ষেত্রে। একটু খেয়াল করে দেখো, আমি অক্সিলারি ভার্বের চার্টে যখন বি ভার্ব লিখেছি তখন লিখেছি আমি 5টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমি যখন বি ভার্বের ব্যবহার অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভ অ্যাক্টিভের ক্ষেত্রে বি ভার্বের যখন ব্যবহার হয় তখন কিন্তু আমি লিখেছি 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ ভয়েসের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে 8টা চেহারা নিয়ে বি ভার্ব বসে। এবং এই ভয়েস করতে গেলে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে টেন্সকে মাথায় রেখে বি ভার্ব বসাতে হয়। সেক্ষেত্রে তোমরা টেন্স জানো অলরেডি। প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় বাক্যটা, তাহলে আমরা এই 3টার যে কোনো একটা, যেটা সাবজেক্ট ডিমান্ড করবে সে অনুযায়ী বসবে। পাস্ট ইনডিফিনিট হলে এই 2টার যে কোনোটা বসবে। যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অর ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস হলে বি ভার্বটা বিং ফর্মে বসবে। যে কোনো পারফেক্ট হইলে বি ভার্বটা বিন ফর্মে বসবে। এবং যদি মডাল যুক্ত থাকে তাহলে
বি বসবে। মডাল হচ্ছে এই যে অক্সিলারি ভার্বের চারটা আমি লিখেছি, তার মধ্যে নিচের দুইটা এগুলোকে বলা হয় মডালস। এগুলোকে বলা হয় মডালস। ক্যান এবং শ্যালের মধ্যে যেগুলো আছে, 9টা আছে টোটাল, এগুলোকে মডালস বলা হয়। এটা অক্সিলারি ভার্বের একটা অংশ, এগুলোকে মডালস বলা হয়। এবং এগুলোর কোনো একটা যদি বাক্যে থাকে তাহলে ভয়েস করার সময় এগুলোর পরে আমাদের শুধু বি বসাতে হবে। তাহলে এই জিনিসগুলো তোমাদের জানা থাকলে ভয়েসের আলোচনাটা সহজ হবে। তারপরে আমি একেবারে ডিটেলস আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। লিখে ফেলছো নিশ্চয়ই? আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভের চেনাটা খুব জরুরি। দুটো ভুল তোমরা করো, যাই হোক এটা আমি আগে লিখে নেই। অ্যাক্টিভ বিষয়টা কি? সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। এই কথাটা মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ মানে হচ্ছে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। আমি একটা এক্সাম্পল দিতে পারি। কামাল ওয়াজ মেকিং এ পেপার বোট। কামাল একটি কাগজের নৌকা তৈরি করছে। তো আমরা একটু দেখি যে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কামাল এবং ভার্ব হচ্ছে ওয়াজ মেকিং। মেকিং যেটাকে তুমি ভার্ব ধরো। তো এই কাজটা, তৈরি করার কাজটা সাবজেক্ট নিজে করছিল। কামাল ওয়াজ মেকিং এ পেপার বোট, এই সেন্টেন্সটা যখন আমরা বলি তখন কিন্তু সকলেই এটা বুঝে যে এই বোটটা, পেপার বোটটা তৈরি করার কাজ করছিল কামাল নিজে। কামাল ওয়াজ মেকিং এ পেপার বোট, কথার অর্থ এটাই। কাজে সাবজেক্ট এই যে ভার্বের কাজটা সরাসরি নিজে করছে, এই ধরনের কাজ যখন হয় তখনই সেটাকে আমরা অ্যাক্টিভ বলি। এবার চলো আমরা প্যাসিভ দেখব। সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে না। প্যাসিভ মানে হচ্ছে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে না। একটা এক্সাম্পল দিতে পারি আমরা। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ভার্ব হচ্ছে ইজ স্পোকেন, অথবা স্পোকেনকে যদি আমরা ভার্ব ধরি, স্পোকেন কথাটা আসছে স্পিক থেকে। স্পিক মানে বলা। তাহলে ইংরেজি ভাষা নিজে তো বলার কাজ করে না। বলা যে কাজটা, স্পিক করা, এটা ভাষা তো নিজে বলার কাজ করে না। এটা হচ্ছে প্যাসিভ, যে সাবজেক্ট এই ভার্বের কাজ নিজে করে না। আরেকটা এক্সাম্পল দেখো। আরেকটা ধরুন কি লিখলাম আমি, টি ইজ টেকেন এজ এ পপুলার ড্রিঙ্ক। চাকে একটি জনপ্রিয় পানীয় হিসেবে পান করা হয়, খাওয়া হয়। টেক মানে খাওয়া, পান করা।
টেক মানে নেওয়া, তো এখানে খাওয়া পান করা অর্থে ব্যবহৃত হচ্ছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে টি, চা, আর টেক অর্থ হচ্ছে খাওয়া। তাহলে চা কি নিজে খাওয়ার কাজ করে? না, করে না। সাবজেক্ট এই ভার্বের কাজ নিজে করে না, কাজে এটা প্যাসিভ। এবার আমরা দেখব যে প্যাসিভ চেনার উপায় কি, কি করে তুমি একটা প্যাসিভকে চিনতে পারো, বাক্যটা দেখেই যেন তুমি বুঝতে পারো এটা প্যাসিভ। তো কিছু ভুল ধারণা থাকতে পারে তোমাদের মধ্যে, সেই ধারণাগুলো আজকে থেকে শুদ্ধ করে নাও। তোমরা অনেক সময় হয়তো মনে করো যে প্যাসিভে বাই থাকবে, থাকতে পারে, কিন্তু প্যাসিভে বাই থাকবেই এটা সত্য নয়। প্যাসিভে বাই থাকতে পারে, নাও থাকতে পারে। বাইটা প্যাসিভের আবশ্যিক চিহ্ন নয়, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। বাই প্যাসিভের কোনো আবশ্যিক চিহ্ন নয়, থাকতেও পারে নাও থাকতে পারে। কাজেই বাই দেখে প্যাসিভ চেনা যাবে এই কথাটা সবসময় সত্য নয়। তাহলে প্যাসিভ চেনার সবচাইতে শুদ্ধ প্রক্রিয়া যেটা, সেটা তোমাদেরকে একটু লিখে দিই আমি। সরি, আমি 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 তোমাদের ভুল বলতেছিলাম। এটা অবজেক্ট চেনার উপায় আগে লিখে দিচ্ছি, তারপরে প্যাসিভ চেনার উপায় লিখে দিচ্ছি। এটা অবজেক্ট চেনার উপায়। সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। এটা আগে বাক্যের অবজেক্ট চিনো, কারণ অবজেক্ট সম্বন্ধে তোমাদের একটু আমার মনে হয় যে সকলের না, কারো কারো হয়তো একটু ভুল ধারণা থাকতে পারে যে অবজেক্ট থাকে কোথায়, বাক্যের শেষে। এটা সবসময় সত্য নয়, বাক্যের শেষে থাকতে পারে, নাও থাকতে পারে, বাক্যের মাঝখানে থাকতে পারে, ইভেন একদম শুরুতে, সেন্টেন্সের একদম শুরুতে অবজেক্ট থাকতে পারে। কাজেই অবজেক্টটা চেনার উপায় এখন থেকে এই শুদ্ধ প্রক্রিয়া তোমাকে চিনে নিতে হবে। বাক্যের ভার্বকে তুমি দুটো প্রশ্ন করতে পারবা, কি এবং কাকে, এবং এই দুটো প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই হচ্ছে অবজেক্ট। প্যাসিভ চেনার উপায়টা আমি এরপরে লিখবো, আগে অবজেক্ট চেনার উপায়টা বলে দিলাম। তাহলে অবজেক্ট সম্বন্ধে যদি কোনো ভ্রান্ত ধারণা থাকে, বাক্যের শেষে যাহা থাকে তাহাকে অবজেক্ট বলে, তাহলে এই কথা সবসময়ের জন্য সত্য নয়। ঠিক আছে, এবার চলো আমরা প্যাসিভ চিনবো। এই হচ্ছে প্যাসিভ চেনার উপায়। বি ভার্ব এবং তারপরে V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ চেনার উপায় এবং শুদ্ধতম উপায় এটাই। বাই থাকলে প্যাসিভ হবে বাক্যটা, অ্যাক্টিভ ভয়েসে বাই থাকতে পারে, প্যাসিভ ভয়েসে বাই থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে থাকবেই, এটা না হলে বাক্য প্যাসিভ হবে না। কাজে এইটা হচ্ছে শুদ্ধতম প্রক্রিয়া। এখন এই বি ভার্ব বলতে আমি বি ভার্বের যে ব্যবহারটা তোমাদেরকে দেখানো হয়েছে, এই যে 8টা ফর্ম, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, বি, এই 8টার যে কোনো একটা বাক্যে থাকবে এবং তার পরপর V3 থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, ওই বাক্যটাই হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, এখন একটা ভয়েস করতে আমাদের কি কি লাগবে
একটা বাক্যকে যখন আমরা ভয়েস করব, প্যাসিভ করব, তখন ওই বাক্যটার মধ্য থেকে তিনটা জিনিস তোমার আগে আইডেন্টিফাই করতে হবে, ডিটেক্ট করতে হবে। প্রথমত সাবজেক্ট, দ্বিতীয় হচ্ছে ভার্ব, এবং তৃতীয় হচ্ছে অবজেক্ট। এই তিনটা জিনিস পাওয়ার পরে বাক্যের যেই অংশ থাকবে, এক্সটেনশন থাকবে, সেটা যা আছে তাই বসে যাবে। এটা নিয়ে তোমার ভাবনার কোনো কারণ নেই। কাজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অনেক বড় একটা বাক্য যদি থাকে, সে বাক্য দেখে ঘাবড়ানোর, ভয় পাওয়ার কিছুই নাই। কারণ সেখান থেকে তুমি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টটাকে বের করে বাকিটুকু জায়গা থাকতে দাও। সে তিনটা কোথায় কি বসবে আমি গঠন লিখে দেবো, এবং তারপরে বাকিটুকু যে অবস্থানে আছে, যেখানে আছে সেখানে বসে যাবে। কাজে চলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের গঠন দেখবো। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের গঠন। অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এখানে একটু লিখে নাও, যদি থাকে। অর্থাৎ অক্সিলারি ভার্বটা আমরা যদি থাকে তবেই লিখব। তারপরে আসবে বি ভার্ব, তারপরে আসবে V3, তারপরে বাই সাবজেক্ট, তারপর বাকি অংশ। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার গঠন। এই গঠনটা অনুযায়ী এখন যদি আমরা ভয়েস করি, তাহলে দেখো কত সহজ হয়ে যায়। আমরা একটা বাক্য লিখি, প্রথমে যেটা লিখতেছিলাম সেটা ছিল কামাল ওয়াজ মেকিং এ পেপার বোট। এই ছিল একটা অ্যাক্টিভ বাক্যের উদাহরণ। তো এবার তুমি অবজেক্ট, এখানে অবশ্য অবজেক্টটা বাক্যের শেষেই আছে, থাকুক। আমরা আরেকটা বাক্য লিখবো যেখানে দেখাবো অবজেক্ট বাক্যের শেষে নাই। তো অবজেক্ট বের করার পদ্ধতি বলে দিয়েছি। বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে, ওয়াজ মেকিং তৈরি করছিল। বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে। কি তৈরি করছিল, প্রশ্ন করো কি তৈরি করছিল, উত্তর আসবে এ পেপার বোট, একটি কাগজের নৌকো। কাজেই এটা লিখতে পারি আমরা, এ পেপার বোট। এবার অক্সিলারি ভার্ব, দেখো গঠনে লেখা আছে অক্সিলারি ভার্ব, এবং বলেছি আমি যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তবেই আমরা লিখব। অক্সিলারি ভার্বের যে চার্টটা আমি লিখে দিয়েছি, সে চার্টের ভিতরে তাকাও, দেখো অক্সিলারি ভার্ব বাক্যে আছে কিনা, খুঁজে পাবে ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কাজে লিখে দাও ওয়াজ। অক্সিলারি ভার্ব হয়ে গেল। এবার বি ভার্ব। বি ভার্বের ব্যবহারটা প্যাসিভে কিভাবে করতে হবে, বাক্যের টেন্স অনুযায়ী। আমি একটু আগে বললামও যে বাক্যটা কোন টেন্সে আছে এটা তোমাকে আগে বুঝতে হবে, তারপরে সে অনুযায়ী বি ভার্বের 8টা ফর্মের কোন ফর্মটা বসবে সেটা লিখতে হবে। ওয়াজ মেকিং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াসের জন্য বি ভার্বের যে ফর্মটা প্যাসিভে ব্যবহৃত হবে সেটা হচ্ছে বিং, BEING, বিং। এবার হচ্ছে V3, মেকিং এর V3 হচ্ছে মেড, তারপরে বাই, এবং সাবজেক্ট হচ্ছে কামাল, কামাল থেকে যাবে, এবং তারপরে বাক্যের বাকি অংশ, বাক্যে আর কোনো বাকি অংশ নেই, কাজে এটা হয়ে গেল। আমরা আরেকটা এক্সাম্পল দেখি।
ধরো এটা একটা বাক্য, some boys played cricket here yesterday. গতকাল এখানে কিছু ছেলে ক্রিকেট খেলেছিল। এখন ভার্ব হচ্ছে প্লে, খেলেছিল। প্রশ্ন যদি করি কি খেলেছিল, প্রশ্ন তো দুইটা করা যাবে, কি খেলেছিল, কি আর কাকে প্রশ্ন করা যাবে, উত্তর আসবে ক্রিকেট। কাজে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা তো বাক্যের শেষে নাই, মাঝখানে আছে, থাকুক যেখানেই থাকুক, আমরা প্রশ্ন করে অবজেক্ট বের করে নেব এবং তারপর সেটা লিখব। যে ক্রিকেট লিখে দেই, অবজেক্ট পেলাম আমরা। আচ্ছা, এবার অক্সিলারি ভার্ব লিখতে হবে, যে এবং এখানে লেখা আছে যদি থাকে। অক্সিলারি ভার্বের চার্ট দিয়েছি, চার্ট থেকে দেখো তো কোনো অক্সিলারি ভার্ব এই সেন্টেন্স আছে কিনা, খুঁজে দেখো কোনো অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে নাই। যেহেতু যদি থাকে অপশন আছে, অর্থাৎ থাকলে লিখবো, না থাকলে লিখবো না, নাই লিখবো না, এই অপশন নাই। এবার আসে বি ভার্ব। বি ভার্ব লিখতে গেলেই বাক্যের টেন্সটা জানতে হবে। প্লেড সুস্পষ্টভাবে আমাদের বলে দিচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট। সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম আছে, কাজে পাস্ট ইনডেফিনিট। আর পাস্ট ইনডেফিনিটে বি ভার্ব দুটো ফর্মে বসবে, ওয়াজ অথবা ওয়ার। ক্রিকেটের পরে বসবে ওয়াজ। এবার আসে V3, প্লেডের V3 প্লেড। তারপরে আসবে বাই, এবং তারপরে সাবজেক্ট হচ্ছে সাম বয়েজ। তারপরে বাক্যের বাকি অংশ যা আছে লিখে ফেলো, হিয়ার ইয়েস্টারডে। আমার মনে হয় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা যে যাই, সেটা আমার মনে হয় যে এই আলোচনা থেকে তোমরা মোটামুটি একটা ধারণা পাইলা। আরেকটা উদাহরণ দেখাই আমি। Fellows, we should not underestimate our fellows. ফেলোজ বলতে আমাদের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, যাদের নিয়ে আমাদের বসবাস করতে হয়, চাকরি ক্ষেত্রে, আশপাশে, উঠা বসায় যারা আছে, সবাইকে আমরা, সব সাথের মানুষদেরকে, আশপাশে যারা আছে ফেলোজ বলি, ফেলো। উই শুড নট আন্ডার এস্টিমেট আওয়ার ফেলোজ। আমাদের ফেলোদের কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। আন্ডার এস্টিমেট করা মানে হচ্ছে যে কোনো ব্যাপারে তাকে ছোট করে দেখা, নিচু করে দেখা, তার সম্বন্ধে ধারণাটা সুন্দর না রাখা, ভালো না রাখা, এটা আন্ডার এস্টিমেট। অবমূল্যায়ন করাকে আমরা এটাকে অবমূল্যায়ন করতে পারি। তো এবার আমরা দেখি সাবজেক্ট হচ্ছে উই, আন্ডার এস্টিমেট অবমূল্যায়ন করা, এটা হচ্ছে ভার্ব। কি অবমূল্যায়ন করতে হবে, করা যাবে না, এটা কিন্তু উত্তরে আসবে না। কাকে অবমূল্যায়ন করা যাবে না প্রশ্ন করে দেখো, উত্তর আসবে আওয়ার ফেলোজ, আমাদের সহকর্মীদের, আমাদের সাথের মানুষদের, আমাদের পাড়া প্রতিবেশীদের, যাদের সাথে আমাদের উঠা বসা তাদের। তাহলে আওয়ার ফেলোজ। এবার অবজেক্ট আমরা লিখে ফেলেছি, এবার আমরা অক্সিলারি ভার্ব দেব। বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা একটু খুঁজে দেখো, চার্ট দেখো, চার্টের মধ্যে পেয়ে যাবে শুড আছে, কাজে শুড লিখে দেব। এবার যে কথাটা বলার জন্য এই বাক্যটা আমি লিখেছি, নট
নেভার, এগুলো যদি বাক্যে থাকে তাহলে সেটা কিন্তু বি ভার্বের আগে দিয়ে দিতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের পর পরে যেহেতু এগুলো থাকে ওগুলোকে পর পরে দিতে হবে। কাজেই নট দিলাম। এবার বি ভার্ব দিতে হবে। বি ভার্ব দেওয়ার যে 8টা বি ভার্বের কোনটা বসবে সেটা বলে দিয়েছিলাম, যে মডাল যদি থাকে, মডাল যুক্ত যদি হয় বাক্য, তাহলে শুধু বি দিতে হবে, বিই। তো শুড তো মডাল লিখে দিয়েছি, কাজে এখানে বি বসবে। এবার হচ্ছে V3, আন্ডার এস্টিমেটেড। এবার বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে উই থেকে আজ হয়ে যাবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা চলে গেলাম। আমি তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়ার পদ্ধতিটাও একটু বলে দিই। আচ্ছা, এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যে রুলটা, নিয়মটা, সেটা হচ্ছে অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, ওই একই কথা যদি থাকে, প্লাস মূল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। তো এখানে বি ভার্বের ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল করে দেখো, আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। প্যাসিভ বাক্যে তো বি ভার্ব থাকবেই, যেহেতু প্যাসিভ চেনার উপায় আমি লিখে দিয়েছি। সেখানে বি ভার্ব অনুযায়ী মূল ভার্ব বসাইতে হবে, এবং মূল ভার্বের ফর্ম তো আমরা এখানে 4টা বসাবো। V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং V4 হিসেবে আমরা ভার্বের সাথে যে আইএনজি যুক্ত হয় সেই ফর্মটাকে মিলব। তাহলে বি ভার্ব প্যাসিভ বাক্যে থাকবেই, সে বি ভার্বই আমাকে বলে দেবে আমি মূল ভার্বটা কোন ফর্মে বসাবো, সেটা একটু দেখাই। যদি এই 4টা ফর্মের কোনো একটা ফর্ম থাকে তাহলে মূল ভার্বটা বসাবো V1 ফর্মে। যদি এই দুইটার কোনো একটা ফর্মে থাকে তাহলে মূল ভার্বটা বসাবো এই V2 ফর্মে। তারপরে যদি বিন থাকে তাহলে মূল ভার্বটা বসাবো V3 ফর্মে, এবং যদি বিং থাকে তাহলে মূল ভার্বটা বসাবো V4। V4 বলতে কিন্তু আমি ভার্ব প্লাস আইএনজি কে মিন করছি, ভার্ব প্লাস আইএনজি কে মিন করছি, তোমাদের বোঝানোর, মনে রাখার সুবিধার জন্য বি ফর্মটা ব্যবহার করলাম। তো এই হচ্ছে ব্যাপারটা। আমি একটা উদাহরণ দেখাই। লিখে ফেলছো নিশ্চয়ই, গঠনটা লিখে ফেলছো। তো চলো দেখি আমরা দেখি যে উদাহরণ দিয়েছিলাম আমি সেটাই দেখতে পারি। টি ইজ টেকেন অ্যাজ এ পপুলার ড্রিঙ্ক। টি ইজ টেকেন অ্যাজ এ পপুলার ড্রিঙ্ক। তো এখানে এটা যে প্যাসিভ আছে তার প্রমাণ হচ্ছে বি ভার্ব আছে এবং V3 আছে, V3 এই দুটো একত্রে থাকলে বুঝতে হবে প্যাসিভ। আর প্যাসিভের অবজেক্ট, গঠনে যে অবজেক্টটা লিখে দিলাম, তার মানে হচ্ছে বাইয়ের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট, সেটাকে শুরুতে নিয়ে আসতে হবে। যদি প্যাসিভ বাক্যে বাই না থাকে তাহলে অপশন হচ্ছে সাধারণত এই দুইটা ব্যবহার করলে হয়ে যায় উই অথবা পিপল, উই অথবা পিপল। তাহলে আমরা পিপল লিখতে পারি, উই লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা অবজেক্ট লিখে ফেললাম, এবার লিখতে হবে অক্সিলারি ভার্ব। তো তোমরা দেখো চার্ট অনুযায়ী ইজকে তুমি অক্সিলারি ভার্ব বলবা, কিন্তু আসলে কিন্তু তা নয়, কারণ আমরা জানি যে প্যাসিভ ভয়েসে বি প্লাস V3 থাকে।
তাহলে V3 ফর্মের আগে যেটা থাকে সেটা হচ্ছে বি ভার্ব, নট অক্সিলারি ভার্ব। বি ভার্ব, তার আগেরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে প্যাসিভের আগেরটার আগে যদি কোনো ভার্ব থাকে সেটাকে অক্সিলারি ভার্ব হিসেবে লিখবা, না থাকলে বুঝতে হবে অক্সিলারি ভার্ব নাই। এবার তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে লিখবো না, গঠনে তারপর লেখা আছে মূল ভার্ব। এখন মূল ভার্ব লেখার সময় বাক্যে থাকা বি ভার্ব আমাকে বলে দেবে আমি মূল ভার্বটা কোন ফর্মে লিখবো। দেখো এম ইজ আর বি এই চারটার যে কোনোটা থাকলে আমরা লিখবো V1 ফর্মে। টেকেনের V1 হচ্ছে টেক, প্রেজেন্ট ফর্ম, ইজ আছে যেহেতু এখানে। তারপরে লিখতে হবে সাবজেক্ট, গঠনে তাই লেখা আছে, সাবজেক্ট হচ্ছে টি, তারপরে বাক্যের বাকি অংশ অ্যাজ এ পপুলার ঠিক। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে যদি আগামী ক্লাসটা আমি নিতে পারি তাহলে তোমাদেরকে আমি আরো কিছু প্রবলেম নিয়ে আসবো, আমি যে প্রবলেমগুলো আমি বোর্ডে লিখে সেগুলো সমাধানের চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে এই খাতাটা সামনে রেখে ক্লাসে বসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ।